হ্যালো বন্ধুরা, আমাদের নতুন চ্যানেল এরকম মজাদার এবং নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেল নোটিফিকেশনটাকে অলে সেট করে দিন। তন্ময় সরকারের লেখা পেট কাটার গ্রাম। কেউ ওখানে আছে আর এতক্ষণ ধরে আমাদের কথা সে শুনছিল। মাছ চাই আমার, হ্যাঁ মাছ চাই, মাছ কোথায় আছে বল নিতাই, হ্যাঁ নিতাই বল, নহলে তোকে চিবিয়ে খেয়ে ফেলবো। মাছ কই বল, বল কোথায় মাছ, মাছ খাবো, মাছ চাই। বেনি হাত বাড়িয়ে মাছের থালাটা দিতে যাবে, ঠিক এমন সময় মাছের থালাটা বেনির হাত লেগে মাটিতে পড়ে যায় এবং মাছগুলো ছড়িয়ে যায়। ঠিক সন্ধে লাগার মুখে গ্রামের মনসা মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। আজ পূর্ণিমা, আকাশ জুড়ে মস্ত বগিথালার মতো চাঁদ উঠেছে। আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম সামনের দিকে, তবে রাস্তাটা আমার অচেনা লাগছে। খোকনরা এই রাস্তা ধরে আমাকে আসতে বলেছিল না, এইটা তো সেই রাস্তা নয়, হতেই পারে না। কি মুশকিল, শহর অঞ্চল রাস্তাতে এত শর্টকাট রাস্তা থাকে না যতটা এখানে রয়েছে। একের পর এক রাস্তা। ধরতে কি ফোনটাতেও চার্জ নেই, সামনে কোনো বাড়িও দেখছি না। আর একটু হেঁটে আসতেই সামনের একটা হলুদ বোর্ড চোখে পড়ল। পকেট থেকে ছোট লাইটটা বার করে ওই দিকে মারতেই জানতে পারলাম এই গ্রামের নাম পেট কাটা। বড় অদ্ভুত নাম। আমি যে রাস্তা গুলিয়েছি সেটা হাড়ে হাড়ে এইবার টের পেলাম। কাল সকালের মধ্যে খোকনদার বাড়ি না পৌঁছলে তো সর্বনাশ হয়ে যাবে। ভালো একটা কাজ দেখেছিল আমার জন্য, কিন্তু এই রাস্তা গুলিয়ে ফেলে সব শেষ হয়ে গেল। ও মশাই, মশাই, আরে ও মশাই। আমি এই সব চিন্তা করছি, হঠাৎ করেই আমার পিছন থেকে একটা গলার স্বর ভেসে এলো। পিছন ফিরে দেখলাম ঘন অন্ধকারের মধ্যে থেকে কোনো একটা লোক দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে আমাকে ডাকছে। আমি ভালো করে দেখতে লাগলাম। ঠিক এমন সময় অন্ধকারের মধ্যে থেকে সেই আগন্তুক বেরিয়ে এলো আমার সামনে। মধ্যবয়স্ক লোক, পরনে সাদা পায়জামা ও গায়ে সাদা হাফ হাতা একটা গেঞ্জি। এই হাড় কাঁপানো শীতে মানুষটি রয়েছে কি করে? ঠান্ডায় জমে যাচ্ছি আমি, আর উনি কিনা। তা মশাই, ওইদিকে কোথায় যাচ্ছেন? আসলে গ্রামটাই গুলিয়ে গেছে, যাওয়ার কথা ছিল সবেদা কাটা, আর চলে এলাম পেট কাটা। তা এই গ্রামে মানুষ ভুল করেও আসে না বাবু, নিয়তি তাকে টেনে আনে। মানে কি বলছেন আপনি? বলছি সবেদা কাটা এখান থেকে প্রায় 12-13 কিলোমিটার দূরে, আর আপনি প্রথম রাস্তা না ধরে এই 3 নম্বর রাস্তা নিশ্চয়ই ধরেছেন। তা তো ঠিক জানি না মশাই, কি সর্বনাশ হলো বলুন তো। হ্যাঁ, আর কি করা যাবে, চলুন আমার বাড়ি চলুন। এই দেখুন, কাটাপোনা কিনে নিয়ে যাচ্ছি বাড়িতে। আজ মাছ ভাজার সাথে মদ, চলুন চলুন। ভদ্রলোককে বেশ ইন্টারেস্টিং লাগছিল, আর তাছাড়া পথ যখন গলিয়ে ফেলেছি আর কি করা যাবে, যাই ওনার বাড়িতে। এমন সময় সেই ভদ্রলোক বললেন, মশাই পেছনে কিন্তু তাকাবেন না, আমার সাথে সামনের দিকে তাকিয়ে চুপচাপ হেঁটে চলে যাবেন, কেমন? কেন? আর মানেটা কি?
পিছনে তাকালে? সেই পেছনে তাকাচ্ছেন, বারণ করছি না। তাকালে কি হবে সেটাই তো জানতে চাইছি। সব কথা শুনতে নেই মশাই। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার বয়স ওই আন্দাজ 23 কি 24 হবে। অনেক ছোট আপনি, তাই আপনার মাথার নেটও খুব স্লো, বুঝলেন কি না? কিন্তু পিছনে তো কিরকম একটা আওয়াজ হচ্ছে না? হ্যাঁ, ও তো হবে, সালা হাতে মাছ রয়েছে, জিভ লগ লগ করছে ওর। এখন যদি মাছ ফেলে রেখে দিই এখানে, 5 মিনিটের মধ্যে উদাও হয়ে যাবে। মাছ ফেলে রেখে চলে গেলে 5 মিনিটের মধ্যে উধাও হয়ে যাবে? মজা করছেন নাকি আমার সঙ্গে? হ্যাঁ, মজা করছেন? দেখবেন, আপনি দেখবেন। হ্যাঁ, দেখালে দেখবো। দেখবো না কেন? হ্যাঁ, দেখবো না কেন? ঠিক আছে, এই নিন, এই এই রেখে দিলাম এখানে। সত্যি সত্যি ফেলে দিলে? চলুন চলুন, ওই ঝোপঝাড়ের পেছনে গিয়ে দাঁড়াই। চব্য কেমন হয় এইবারে দেখুন। পায়ে হেঁটে খানিকটা দূরে একটা ঝোপের মধ্যে গিয়ে দাঁড়ালাম। ভদ্রলোকের মাথাটা খারাপ নাকি? বড় মাছটা ওখানে ফেলে রেখে চলে এলো। হঠাৎ করে দেখলাম চোখের নিমেষে সেই মাছটা কোথায় যেন গায়েব হয়ে গেল। চোখের ভুল দেখছি নাকি? আর আকাশে থাকা চাঁদ কোথায় গেল? কালো চাদর মুড়িয়ে সমস্ত দিকে মেঘ যেন ঘিরে ফেলেছে। হালকা আলোর সামনে পড়ে থাকা কালো ফিতের মতো সরু রাস্তাটিকে সাপের খোলসের মতো লাগছিল আমার। ভদ্রলোক ভয়ানক খলকল করে হাসল। কি মশাই, কি বলেছিলাম? মাছ আউট। কিন্তু এটা এটা কি করে হলো? হ্যাঁ, হয় হয়, পেট কাটার গ্রামে এসবই হয়। কত রকমের নানান কীর্তি হয়েই থাকে কাকা, হয়েই থাকে। কিন্তু বিড়ালে নিয়ে চলে যায়নি তো? আরে দূর মশাই, চোখের সামনে বিড়াল যদি থাকতো তাহলে কি দেখতে পেতেন না? যখন আপনি কিছুই দেখতে পাননি, তার মানে ওটা অন্য কেউ ছিল। অন্য কেউ মানে? কে ছিল? মেছো পেতনি, নাম শুনেছেন কখনো? হ্যাঁ, শুনেছি। ও তেরি, ও ছিল? হ্যাঁ হ্যাঁ মশাই, হ্যাঁ। আরে আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি তো আছি নাকি? হ্যাঁ। এমন সময় দূরের অন্ধকারের ভিতর থেকে তীব্র গর্জন শুনতে পাওয়া যায়, আর তারপরে শোনা যায় তার ভয়ানক কণ্ঠ। চাই, আরো চাই, হ্যাঁ আরো চাই। মাছ খাবো, মাছ খাবো, মাছ খাবো, মাছ খাবো। বলতে বলতে অন্ধকারের মধ্যে থেকে সেই আবছায়া মূর্তি বেরিয়ে আসে। ভয়ানক মেঘটা সেই সময় গর্জন করে ওঠে। বিদ্যুৎ চমকানোর আলোতে তাকে দেখতে পেলাম। কি ভয়ানক রূপ! 2 চোখের মণি লাল রক্তের মতো, 2 কান নেই, নাকটা থ্যাবড়া, আর কালো ঠোঁটের পাশ দিয়ে বেরিয়ে আছে তাজা রক্ত স্নাত ঈষৎ বড় 2টি সদন্ত। সে এগিয়ে আসে আমাদের দিকে। এটা কি দেখছি আমি? হ্যাঁ, কি দেখছি আমি? মশাই দেখবেন পরে, পালান আগে।
ওই মাছ খেয়েও ওর পেট ভরেনি, ও আরো খাবে। পালান, এক্ষুনি পালান। আমাকে এক প্রকার হাত ধরে টানতে টানতে সামনের দিকে এগিয়ে নিয়ে গেল ওই ভদ্রলোকটি। আমার তো ওই মহিলাটিকে দেখে চোখ কপালে উঠে গেল। ছুটবো কি করে তাই তো বুঝতে পারছি না। ভয়ে আমার পা যেন অবশ হয়ে গিয়েছে। সে যেন আস্তে আস্তে এগিয়ে আসে আমাদের দিকে। তার একটাই কথা, মাছ দিতে হবে। মাছ কই? মাছ? হ্যাঁ, মাছ কই? আমি মাছ খাবো। হ্যাঁ, মাছ খাবো আমি। আমার চোখ যেন দাঁড়িয়ে যায় তার ওই কণ্ঠ শুনে। আমি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি। এরপর কি হয়েছে সেখানে আমি তাও জানি না। চোখ যখন খুললাম তখন দেখলাম উঠোনের একটা তক্তপোষের উপরে শুয়ে আছি। আমার সামনে 2-3 জন লোক দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে কাল রাতে আমার সাথে যে লোকটি ছিল সেও সেখানে উপস্থিত ছিল। মশাই চোখ চেয়েছেন দেখছি। আমি তো ভাবলাম ওই চোখ আর জীবনে খুলবে না। আপনি মজা করছেন? কাল রাতে যা হলো। ও তো আমরা সব সময় দেখছি। কি রে হারু, এ কি বলছে রে? রোজ এইরকম বিপদের সম্মুখীন হচ্ছি আমরা, বুঝলেন কি না? যা বলেছ গোপালদা, মেছো পেতনির জন্য আমাদের দিনরাত এখন মৃত্যুর সমান হয়ে দাঁড়িয়েছে। একটা কিছু করতে হবে, না হলে এ তো মহা মুশকিলে পড়ে গেলাম। কতদিন হলো মাছ খেতে পারিনি। হারুর পাশে আরো একজন লোক দাঁড়িয়েছিল। সে বলল, তার বলতে ওই চরণ মাঝির ছেলে নিতাইয়ে যেদিনকে ভূতে চেপেছিল সেদিন তো পাশের গ্রাম থেকে পিন্টু তান্ত্রিককে আনা হলো। কি হলো? হ্যাঁ, বিশেষ কি কিছু লাভ হয়েছে? আরে দিনের বেলায় কি আর ভূত ছাড়ানো যায় নাকি? তাই জন্য এখনো চেপে ধরে বসে আছে। দেখো না আজ রাতে কি হয়। কবে ভূতে চেপেছিল? চেপেছে বলতে অনেক দিন দৃষ্টি দিয়ে রেখেছিল ওকে। ছেলেটা একটু ক্যাবলা মতো, তাই অতটা বুঝে উঠতে পারেনি। রোজ রাতে সে নাকি কিসের একটা গন্ধ পেত, আষ্টে গন্ধ টাইপের। তো সে ওর ঘরের জানালা থেকে উঁকি মারত, গন্ধটা আসছে কোথা থেকে সেটা দেখার জন্য। এটা জানার জন্য গভীর রাতে দরজা খুলে বাইরে বেরিয়েছিল। আর সেই দিন রাতে চরণ মাঝিরা মাছ খেয়েছিল। কিছু মাছ বাড়িতে নাকি ছিল, জ্যান্ত মাছ একেবারে। তারপর নিতাই গন্ধের চোটে বাইরে বেরিয়ে চারিদিক দেখতে লাগলো, কিন্তু কাউকে দেখতে পেল না। তাই সে আবার বাড়ির মধ্যে ঢুকে পড়ল। রাত তখন প্রায় 2টোর কাছাকাছি। নিতাইয়ের বাবা মা পাশের ঘরে ঘুমোচ্ছিল। হঠাৎ করে নিতাই রান্নাঘর থেকে কিছু একটা পড়ার আওয়াজ পায়। থমকে যায় সে। পা ঘষে ঘষে সে যখন রান্নাঘরের দিকে ঢুকলো, ঠিক সেই সময় সে দেখতে পায় এক নারী মূর্তিকে, সাদা কাপড় পরনে, গোগ্রাসে কি যেন একটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই এত রাতে এইরকম ভাবে কে তার বাড়িতে ঢুকলো? নিতাই ধরা গলায় বলে ওঠে, কে তুমি? কে? সঙ্গে সঙ্গে বড় বড় চোখ করে সেই মূর্তি নিতাইয়ের দিকে তাকায়। হাত থেকে কড়াটা মাটিতে পড়ে যায়। নিতাইয়ের চোখ যেন ঠেলে বাইরে বেরিয়ে আসে। ভয়ে ভয়ে সে ঠক ঠক করে কাঁপতে থাকে। বুকের হৃৎপিণ্ড যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসে। মাছ খাবো নিতাই? অনিতাই, মাছ আছে? তোর বাবা তো নদী থেকে অনেক মাছ এনেছে। কোথায় লুকিয়ে রেখেছিস? হ্যাঁ? মাছ খাবো নিতাই? অনিতাই? আমি জানি না, সত্যি বলছি আমি জানি না। সেই মূর্তি রেগে গিয়ে নিতাইয়ের দিকে এগিয়ে আসে।
তার পা দুটি পিছনের দিকে ঘোরানো, চোখ যেন দাউ দাউ করে জ্বলছে। নিতাই ভয়ে প্যান্টে মূত্র বিসর্জন করে ফেলে। তার দেহ যেন নিথর হয়ে যায়। বাবা মাকে পর্যন্ত ডাকতে পারে না। মাছ চাই আমার, হ্যাঁ মাছ চাই, মাছ কোথায় আছে বল নিতাই, হ্যাঁ নিতাই বল, নহলে তোকে চিবিয়ে খেয়ে ফেলবো। মাছ কই বল, বল কোথায় মাছ, মাছ খাবো, মাছ চাই। নিতাই মূর্ছিত হয়ে পড়ে যায় সেখানে। সকালে যখন তার জ্ঞান ফেরে, তখন কিছুক্ষণের জন্য সে কাউকে চিনতে পারে না, এমনকি তার বাবা মাকেও না। তার শরীর প্রচণ্ডভাবে খারাপ হয়ে যায়, জ্বর আসে, ঘন ঘন বমি হতে থাকে। নারায়ণ ডাক্তার এসে তার চিকিৎসা করতেই তারপরে খানিকটা ঠিক হয়। এরপর কাল রাতের ঘটনা সে আমাদেরকে জানায়। তার মানে তো রাতের বেলা করে মাছ খেলেই বিপদ। হ্যাঁ, তার উপর বাইরে যদি হাওয়া হয়েছে আরো বিপদ। ওরা যতই দূরে থাকুক না কেন, ঠিক গন্ধ পেয়ে যায়, আর সেই গন্ধের লোভে ওরা সেইখানে চলে আসে, আর মাছ না দিলে তাকে হত্যা করে। এরা সম্ভবত খুব জেদি, যা চায় তা ছিনিয়ে নেয়। হ্যাঁ, ছিনিয়ে নিলেই হলো। হ্যাঁ, কই কই আমার কাছে তো আসে না। ফালতু কথা বলো না তো গোপালদা, তুমি মাতার লোক, ওরা কি তোমার কাছে আসতে পারবে? তোমার গালে যা গন্ধ বেরোবে, ওরা এমনি ছুটে পালাবে। হ্যাঁ, যা বলেছিস, ধারে কাছেও কেউ আসবে না। আরো একটি লোক বলে উঠল, মজা পরে করবে, দিন দিন এটা কিন্তু খুব গুরুতর হয়ে যাচ্ছে। হয়তো সে কোনো মানুষ হত্যা করছে না, কিন্তু করবে না এটা তো কোনো গ্যারেন্টি নেই। মাছ পাচ্ছে বলে সেই জন্য কিছু করছে না, কিন্তু যার কাছে মাছ পাবে না তাকে তো সে হত্যা করবেই, বা তার শরীরে ভর করতেও পারে, যেমনটা ওই চরণ মাঝির ছেলে নিতাইয়ের উপরে করে আছে। তার শরীর থেকে এখনো কিন্তু এই আত্মাটা যায়নি। হ্যাঁ, বেচারা ছেলেটা রাত হলে কত না ভয় পায়। তুমি জানো, নিতাই নাকি রাতের বেলা করে স্বপ্ন দেখে, বারে বারে খাটের নিচে তাকিয়ে থাকে, তারপর বলে নাকি কেউ ওখানে আছে, কিন্তু ওর বাবা মা যখন খাটের নিচে দেখে তখন কাউকেই দেখতে পায় না। কি হলো বলো তো ছেলেটার? কি আর হবে, দেখ গিয়ে ওই মেছো পেতনি চেপে আছে হয়তো। দিনের বেলায় শরীর ছেড়ে বেরিয়ে যায়, আবার রাতের বেলা চলে আসে ওর শরীরে মাছ খাবার লোভে। চরণ মাঝির বাড়িতে তো দিন রাত মাছ হয়, সেই লোভটা পেয়ে গেছে ওই পেতনি। কিন্তু শুনেছি এই রকম শরীরের মধ্যে কোনো আত্মা থাকলে আস্তে আস্তে সেই শরীরের নাকি ক্ষমতা অনেকটাই কমে যায়। দেহ ছেড়ে না বের হলে তুই কি করবি? ওর বাবা তো ভক্তিতান্ত্রিককে ডাকতে পারে, পিন্টুতান্ত্রিকের দ্বারা কিছুই হবে না। ওইসব বেকার লোক, ওদেরকে আমি তান্ত্রিক বলে মনেই করি না। ভক্তিতান্ত্রিক এখন এই গ্রামে নেই রে ভাই, বীরভূমে গিয়েছে। লোকগুলোর কথা শুনে যা বুঝলাম, তাতে এই গ্রামে সকাল বিকেল রাত অবধি ভূত প্রেতদের নিয়েই বেশি আলোচনা হয়। এর মধ্যে আমি একজনের বাড়িতে আমার ফোনটা চার্জ দেওয়ার ব্যবস্থা করলাম, কিন্তু সকাল থেকে বিকেল অবধি চার্জ দেওয়া সত্ত্বেও আমার ফোনে ব্যাটারি 0 দেখালো, চার্জই হয়নি। মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। কাজের কথা না হয় ছেড়ে দিলাম, বাড়ি তো পৌঁছতে হবে। পকেটে কোনো মালকড়িও নেই যে নিজের বাড়িতে চলে যাব। তাই আর কি, নিরুপায় হয়ে আজকের দিনটাও এখানে কাটিয়ে দিতে হলো। বিকেলের একটু পরে খবর এলো, হরিচরণ নামে একটি ছেলেকে খালের ধারে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। আমরা সেইখানে যেতেই দেখলাম গ্রামের আরো অনেক মানুষ সেখানে জড়ো হয়েছিল। গ্রামবাসীদের দাবি, এইরকম মৃত্যু তারা এর পূর্বে কোনোদিনও দেখেনি। আমি যখন হরিচরণের ডেড বডিটা দেখলাম,
তখন আমি ভয়ে বমি করে ফেলেছিলাম। কি বিভৎসভাবে তাকে হত্যা করেছে, কে করেছে তা জানা যায়নি। তবে যে করেছে সে অত্যন্ত রাগী প্রকৃতির মানুষ, আর না হলে সে কোনো মানুষই নয়। পেটের কাছে হাত ঢুকিয়ে নাড়ি ভুড়ি বার করে নিয়েছে। শরীরে কোনো রক্ত নেই, ছিবড়ে দেহটা শুধু পড়ে আছে। সবাই তো এই দৃশ্য দেখে ভয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করেছে। সকলের একটাই দাবি যে ওই মেঝো পেতনি এই সব কাজ করেছে। হয়তো হরিচরণ রাতের অন্ধকারে মাছ নিয়ে আসছিল, আর ঠিক সেই সময় সেই মেঝো পেতনি মাছ খাবে বলে তার কাছে এসেছিল, কিন্তু হরিচরণ তাকে হয়তো মাছটা দেয়নি। সেই রাগেই মেঝো পেতনি এই বিভৎস কাণ্ডটা করেছে। আমার পাশে দাঁড়িয়েছিল গোপাল। সে আমার কানের কাছে এসে বলল, বলি, চমকে যাওয়ার কিছু নেই ভাইপো। এই পেট কাটা গ্রামে দিন রাত এইসবই লেগে থাকে। আমরা তো অনেক ব্যাপার গোপন করে রাখি। শিশুরা মায়ের পেটে থাকা অবস্থায় ভালো করে জেনে যায় যে তারা কোথায় জন্ম নিতে চলেছে, বুঝলে কিনা? পুলিশ আসলো, কিন্তু তারা করবেটাই বাকি। গ্রামবাসীদের সাথে কিছু কথাবার্তা বলল, তারপর তারাও চলে গেল। বডিটা নিয়ে গেল অ্যাম্বুলেন্সে করে। এইবার আমার আরো ভয় লাগতে শুরু করলো। যে করি হোক, পকেটে পয়সা থাকুক আর না থাকুক, এই পেট কাটার গ্রাম থেকে আমাকে বের হতেই হবে। দরকার হয় অন্য গ্রামে গিয়ে একদিন নয় থাকবো। তবে এই পেট কাটা গ্রামে নমস্কার, আমি আর থাকতে পারবো না এখানে। থানার বড়বাবু ওয়ার্নিং দিয়ে গেল যে সন্ধ্যে 6টার পর কেউ যেন বাড়ির বাইরে না বের হয়। যদি বের হতে দেখেছে কাউকে, তাহলে তাকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দেবে। সেদিন সন্ধ্যাবেলায় আগুন জ্বালিয়ে গোপালের বাড়িতে আমি আর গোপালের আরো দুজন সঙ্গী বেলি ও হারু গল্প করছিলাম। গোপালকা সে কখন থেকে মদ খাওয়া শুরু করেছে। আমার তো এইসব কিছুই ভালো লাগছিল না। যা দৃশ্য দেখেছি আজ, ওটা দেখার পর আমার আর কিছুই ভালো লাগছিল না। শোনো ভাইপো, তোমাকে একটা কথা বলি, চিন্তা করে কোনো লাভ নেই। তোমার কিচ্ছু হবে না, কারণ তুমি আমার শরণাপন্নই রয়েছ। তুমি কোনো চিন্তা করো না। তোমাকে আমি নিজে তোমার বাড়িতে দিয়ে আসবো। মন খারাপ করো না ভাইপো, মন খারাপ করো না। কিন্তু কবে? গ্রামের যা পরিস্থিতি দেখছি, চোখ কান খোলা না রাখলে নিজেকেই তো মরতে হবে। আরে ধুর মশাই, একটা 6 ফুট হাইটের পেতনি তোমার কি করবে? নাও নাও, একটু মদ খাও। মদ খেলে জীবনের সব টেনশন দূর হয়ে যায়। নাও খাও। আর সামনে মাছ ভাজা রয়েছে, ওটাও নাও, চাটের জন্য হেভি। না 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 না, আমার ভালো লাগছে না, তোমরাই খাও। আচ্ছা গোপাল দা, ধরো তুমি এই মাছ ভাজাটা খাচ্ছ, আর ঠিক সেই সময় সেই মেছো পেতনিটা এলো, তো তুমি তখন কি করবে বলো তো? দেবো কানের গড়ায় একটা চট। বাপ কাকাদের সঙ্গে পাঙ্গা, মেছো পেতনির বাপ রে আমি, বুঝলি কিনা? এমন সময় খর খর করে কি যেন একটা শব্দ হলো। চমকে উঠলাম আমরা তিনজনে। গোপালের নেশা যে ভালো মতো হয়েছে তা বেশ ভালো করেই বোঝা গেল, কিন্তু খর খর করে শব্দটা আসছে কোথায় থেকে? হঠাৎ ডান দিকের একটা ঝোপের মধ্যে থেকে
এইমাত্র কেউ যেন হাওয়ার গতিতে সরে গেল। আমি ভয়ে কেঁপে উঠলাম। কেউ ওখানে আছে, আর এতক্ষণ ধরে আমাদের কথা সে শুনছিল। বলছি, ওখানে না কেউ একটা দাঁড়িয়েছিল, আমি দেখেছি ওখানে কেউ একটা দাঁড়িয়েছিল। কোথায় কোথায় দাঁড়িয়েছিল? হয়তো হয়তো ঝোপের মধ্যে কেউ এখানে একটা আছে। সত্যি বলছি, কেউ এখানে একটা আছে। মন সায় দিচ্ছে না আমার, গা শিরশির করছে। কেউ কেউ এখানে একটা আছে। মেছু পেতনি চলে এলো নাকি? আরে ধুর, হাওয়ার আওয়াজ হয়তো। কি থাকতে কি দেখেছিস? তুইও না বেনি? ও নয় এই গ্রামে নতুন, তুমি তো নয়। এরকম কত চোখের ফুল দেখেছি। আর আর ওটা কে? ও এটা কে? হারু ঠকঠক করে কাঁপতে লাগলো। তার হাতের ইশারা লক্ষ্য করে সেই দিকে তাকাতেই বুকের রক্ত জল হয়ে গেল আমার। ছোট আম গাছের উপরে পা ঝুলিয়ে ও কে বসে আছে? অন্ধকারে মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, তবে পাটা পাকাটির মতো ঝুলছে। হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকাতেই তার মুখটা দেখতে পেলাম। এইবার আমরা কেঁপে উঠেছিলাম সেই রূপ দেখে। তবে গোপাল অতিরিক্ত মদ খাবার জন্য সে কোনো কিছু ঠাউরি করতে পারল না। গাছের উপর থেকে কর্কশ গলায় সে বলল, মাছ খাবো, দে 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 না, মাছ খাবো। ওই তো, ওই তো, কি সুন্দর মাছ। কি সুন্দর মাছ। আমরা তিনজনে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম। সেই পেতনি বলল, কানে কথা যাচ্ছে না? কানে কথা যাচ্ছে না? কি ভালো গন্ধ। দে না, দে না, দে না, মাছটা দে, দে 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 দে। পিছনের দিকে তাকিয়ে দেখলাম গোপাল মাটিতে পড়ে আছে। কখন যে মাটিতে পড়ে গেল তা জানতেই পারলাম না। আমাদের সামনে একটা থালাতে বেশ অনেকখানি মাছ ভাজা ছিল। তা দেখার পর ওই পেতনি আর থাকতে পারছে না, গাছ থেকে নেমে আমাদের দিকে এগিয়ে এলো। আমরা ভয়ে এক পা করে পিছনের দিকে সরতে লাগলাম। মাছটা দিয়ে দেবেনি, না হলে খবর খারাপ আছে ভাই। দিয়ে দে মাছটা। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। বেনি হাত বাড়িয়ে মাছের থালাটা দিতে যাবে, ঠিক এমন সময় মাছের থালাটা বেনির হাত লেগে মাটিতে পড়ে যায় এবং মাছগুলো ছড়িয়ে যায়। তীক্ষ্ণ দৃষ্টিতে সেই পেতনি আমাদের দিকে তাকিয়ে থাকে ভয়ঙ্কর ভাবে। মাছগুলো ফেলে দিল। আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে মাছগুলো তুলে থালায় রেখে ওনার হাতে দিয়ে দিই। দীর্ঘ হাত বাড়িয়ে সে আমার কাছ থেকে থালাটা নিয়ে নেয়, তারপরে গোগ্রাসে গিলতে আরম্ভ করে। এই শীতের রাতে গায়ে ঘাম ঝরতে থাকে আমার। ওই মাছগুলো তৃপ্তি করে খায়, আর খাওয়া হয়ে যাবার পর হাতের আঙুলগুলো চাটতে থাকে। তারপর খিলখিল করে হাসতে হাসতে দূরের অন্ধকারে মিলিয়ে যায়। আমরা কাঠ হয়ে দাঁড়িয়ে থাকি।
কি দৃশ্যই দেখলাম রে বাবা। ও হারুদা, ভাগ্যিস তুমি মদের ঘরে উল্টো পাল্টা কিছু বলনি। ভাই রে, যা দৃশ্য দেখলাম তাতে নেশা কেটে তেঁতুল হয়ে গেছে। গোপালদার কি ভাগ্য দেখ, ও আসার আগেই বোল্ড হয়ে মাটিতে পড়ে গেছে। সেদিন রাতে বেনি আর হারু আর বাড়ি যায়নি। সত্যি বলতে বাড়ি যাওয়ার সাহস ওরা পায়নি। গভীর রাত তখন। আমি সেই সময় ঘুমে তলিয়ে গিয়েছিলাম। যেন এক মহাশূন্যে ভেসে বেড়াচ্ছি আমি। সেই দিকহীন, প্রাণহীন, শব্দহীন, আলোহীন অন্ধকারে আমি যেন একলা ভেসে চলেছি। আমার চারিদিকে অন্ধকারে জমাট বাঁধতে শুরু করেছে। তারপরই হঠাৎ করে আমার কানে ছুটে আসলো কান্নার শব্দ। 3টে নিষ্পাপ বাচ্চার কান্না। সেই কান্না শুনে আমার বুকটা যেন ভয়ে কেঁপে কেঁপে উঠছিল। কান্নার শব্দটা ভীষণ রকমের জ্যান্ত। আমার হাত পা অসাড় হয়ে গেল। এমন সময় মনে হলো আমার বিছানার পাশের জানলা থেকে এই কান্নাটা ভেসে আসছে। এই প্রবল শীতে এই বাচ্চাগুলো কাঁদছে কেন? আমি আমার মায়ের কাছে যেতে চাই, ফিরিয়ে দাও আমাদের। আমার যেন দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমি অনেক চেষ্টা করছি সেই ভয়ানক অন্ধকার থেকে মুক্ত হবার। আমি চিৎকার করতে চাইছি, কিন্তু আমার কোনো ইন্দ্রিয় আজ মনে হয় বসেনি। চোখের সামনে নেমে এলো এক কালো পর্দা। নেমে আসছে আমার মৃত্যু। সেই চূড়ান্ত মৃত্যুর মধ্যে আমি তলিয়ে যেতে যেতে হঠাৎ করে থমকে দাঁড়িয়ে পড়লাম। আস্তে আস্তে সমস্ত অন্ধকার কেটে গেল। আমার চোখের সামনে আলো এসে উপস্থিত হলো। চোখ খুলতেই সব যেন স্বাভাবিক হয়ে এলো। কি সর্বনাশ! ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম মায়েরি। আমার পাশে হারু, বেনি ও গোপাল অঘরে ঘুমোচ্ছে। দেওয়াল ঘড়িতে দেখলাম ভোর 5:30। দরজা খুলে বাইরে বেরিয়ে দেখলাম চারিদিকে কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে পুরো পেট কাটার গ্রাম। হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরে চলে এলাম। সামনে একটা বড় বটগাছ দেখতে পেয়ে সেই দিকে এগিয়ে গেলাম। হঠাৎ করে দেখলাম কুয়াশার মধ্যে থেকে একটা আবছায়া যেন বাইরে বেরিয়ে আসছে। তখন কিন্তু হালকা হালকা অন্ধকার ছিল, যার কারণে আমি পরিষ্কারভাবে সেই আগন্তুককে দেখতে পাচ্ছিলাম না। ভয় দুপা সরে এলাম আমি। আগন্তুক যখন কুয়াশার চাদর থেকে বাইরে বেরিয়ে এলো, তখন দেখলাম সে আর কেউ নয়, গোপাল। কি ভয়ঙ্কর তার রূপ! মাথার চুল নেই, চোখে দুটো মণি নেই, কান নেই, নাক নেই, ঠোঁটের পাশে লেগে আছে তাজা রক্ত। আমার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, এখনো সময় আছে, ভালোই ভালোই এই গ্রাম ছেড়ে পালিয়ে যা। এই গ্রামে কোনো মানুষ জীবিত নেই, সবাই মৃত, শুধু তুই ছাড়া। আর তোকে এরা মারবে বলে এখানে আটকে রেখেছে। কথাগুলো বলতে বলতে গোপাল আমার সামনের দিকে এগিয়ে এলো। আমি নীরব হয়ে দাঁড়িয়েছিলাম। আমার গা হাত পা ঠক ঠক করে কাঁপতে লাগলো। সে আমার একদম সামনে চলে এলো, আর ঠিক তখনই আমার দেহ আস্তে আস্তে গরম হতে লাগলো, তীব্র গরম হতে লাগলো। সে আমাকে ছুঁতে গেল, কিন্তু তার আগেই গুঁড়ো হয়ে আকাশের মধ্যে মিলিয়ে গেল। আর ঠিক সেইখান থেকে বীভৎস অট্ট হাসিতে ফেটে পড়ল।
আরে আরে হলো কি ভাইপো? কি হলো তোমার? ভয়ানক স্বপ্ন দেখেছে মনে হয়। যা বলেছিস। দেখি দেখি দেখি, উঠে বসো ভাইপো। এই না, একটু জল খাও তো দেখি। এই নাও জল খাও। একটা ভয়ানক চিৎকার করে আমি লাফিয়ে উঠলাম। সাথে সাথে হাড়ু বেনি গোপাল আমাকে চেপে ধরল। সব তাহলে স্বপ্ন ছিল। তবে 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 ওই বাচ্চাগুলো কি কি তাদের পরিচয়? আর আর ওদের মাটাই বা কি? স্বপ্নের মধ্যে গোপালকে ওই রকম বিভৎস আকারে দেখলাম কি জন্যে? সত্যি কি এই গ্রামের কোনো মানুষ বেঁচে নেই? সবাই কি তাহলে মরে গেছে? কিন্তু 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 আমি তো দিব্যি দেখছি। আমার চোখের সামনে জলজ্যান্ত 3টি মানুষ দাঁড়িয়ে আছে। দুপুরের দিকে খবর এলো গ্রামের আরো একটি মানুষ মারা গিয়েছে। রায়পাড়ার খালের ধারে তার মৃতদেহটা পাওয়া গিয়েছে। সেই একই রকম খুন, পেট কেটে নাড়ি ভুঁড়ি বার করে নিয়েছে। শরীরে কোনো রক্ত নেই। লোকটির নাম গদাই মণ্ডল। তার বউ বলেন যে কাল বিকেলে সে বাজারে গিয়েছিল। কাটাপোনা মাছ কিনতে গিয়ে ফিরতে দেরি হচ্ছিল বলে তার বউ নাকি খুব চিন্তা করছিল। এদিকে থানার বড়বাবু তো অবাগী হয়ে যাচ্ছেন। এত পাহারা দেওয়া সত্ত্বেও গ্রামের মধ্যে খুনটা করছেটাই বা কি? হ্যাঁ, খুনগুলো কিভাবে হচ্ছে বড়বাবু? এর আগে তো পেটকাটা গ্রামের কোনোদিন এরকম সাংঘাতিক খুন হয়নি। হঠাৎ করে কি এমন হলো? আমরা খোঁজার চেষ্টা করছি, তবে অপরাধী খুব চালাক। শিকার এমন ভাবে করছে যাতে কেউ হদিশ না পায়। আমরা প্রথমে ভেবেছিলাম গ্রামের বাইরে থেকে এসে কেউ এসব করছে, কিন্তু এখন মনে হচ্ছে এই পেটকাটার গ্রামেই সেই অপরাধী লুকিয়ে রয়েছে। বলছি ওই মেছো পেতনিটা নয় তো? কি মিছু পেতনি? ওরে হারু, ওসব পেতনি টেতনি কিছু হয় না, সব আষাঢ়ে গল্প। আপনি তো চোখের সামনে দেখেননি, তাই এরকম কথা বলছেন। যখন দেখবেন না তখন সব আউট হয়ে যাবে। দূর হতচ্ছাড়া, তুই যা, নিজের কাজে যা, ফালতু বকিস না। আর গোপাল, এই ছেলেটা কি? এ আমাদের গ্রামে ভুল করে চলে এসেছে। মানে রাস্তা গুলিয়ে এই আমাদের পেটকাটা গ্রামে চলে এসেছে। ও, বলছি গোপাল, একটু এদিকে আয় তো, কথা আছে তোর সাথে। আচ্ছা ভাইবো, একটু দাঁড়াও, আসছি। হ্যাঁ, হ্যাঁ বলুন বড়বাবু। ও কবে এসেছে এখানে? এই তো এই পরশুদিন রাতে। আর তারপর থেকেই দুটো খুন হয়ে গেল। গন্ধটা ভালো ঠেকছে না গোপাল। আমি ঠিক বুঝতে পারলাম না বড়বাবু। কিছু না, ছেলেটার উপরে একটু নজর রাখ। আর ওকে বলে দে এই মুহূর্তে গ্রাম ছেড়ে ও যেন না যায়। যতদিন না আমরা কিলারকে ধরতে পারছি ততদিন এই গ্রামের বাইরে যাওয়া ওর নিষেধ। কিন্তু বড়বাবু, ওর তো আজ বাড়ি চলে যাওয়ার কথা। ও এইখানে কাজের জন্য এসেছিল, কিন্তু ভুল করে রাতের অন্ধকারে আমাদের গ্রামে ঢুকে পড়েছে। ওর পকেটে কোনো পয়সাও নেই। মোবাইল ফোনটাও এই 2 দিন হলো বন্ধ হয়ে পড়ে আছে। কাউকে ফোনও করতে পারছে না। তারপর ওর কারণ নাম্বারও মুখস্থ নেই। এই অবস্থায় ওকে বাড়ি পৌঁছে দেওয়াটা খুব জরুরি আমার মনে হয়।
বেচারার মা বাবা চিন্তা করছে মনে হয়। বয়স তো বেশি নয়, ওই 23-24 হবে, বাচ্চা ছেলে। ওর উপর কি সন্দেহ করা উচিত হবে বাবু? শোন গোপাল, 23-24 বছরের ছেলেরা বাচ্চা হয় না। তোর জ্ঞানটা হাঁটুর নিচে রয়েছে এখনো। চোখ কানটা খোলা রাখ। এতদিন ধরে এই গ্রামে কোনো মানুষ মরেনি। ওই ছেলেটা আসার পর দুদিনের মধ্যেই 2টো মানুষ টপকে গেল। সন্দেহটা তাহলে কার উপর করবো? মৃত্যু তো আগেও হয়েছে, কিন্তু আমরা সেটাকে গোপন করে আছি। এই রকম মৃত্যু তো আমরা দেখেই চলেছি, আপনি তো ভালো করেই জানেন। তবে বেশ কিছু মাস বন্ধ ছিল, এখন আবার এইসব চালু হয়েছে। যাই হোক, আমার সন্দেহ হচ্ছে ছেলেটার উপর। তোর কাজ হলো এটা দেখা যে ওই গ্রাম ছেড়ে যেন কোথাও না যায়। যদি ও গ্রাম ছেড়ে বাইরে যায় তাহলে তোকে আমরা গ্রেপ্তার করে জেলে ভরবো। কথাটা মনে রাখিস, বলে দিলাম। বড়বাবু, বড়বাবু শুনুন আমার কথা। বড়বাবু, আমার কথাটা শুনুন। বড়বাবু। আমরা 3 জনে এগিয়ে গেলাম গোপালের কাছে। কি বললো বড়বাবু? উনি বলছেন যতদিন না খুনিকে ধরতে পারছে ততদিন একে এই গ্রাম ছেড়ে বাইরে বের হতে দেওয়া যাবে না। কিন্তু কেন? এই মৃত্যুর সাথে তো আমার কোনো যোগাযোগ নেই। আমি তো এখানে সম্পূর্ণ নতুন, আমি তো জানতামও না। হ্যাঁ, সেটা তো আমরা বুঝতে পারছি ভাইপো, কিন্তু পুলিশের চোখ শালা খুব ক্রিটিক্যাল। চোখ যখন পড়েছে এত সহজে ছাড়বে না। তোমাকে যদি আমরা গ্রামের বাইরে বার করে দিই তাহলে ওরা আমাকেই অ্যারেস্ট করবে। কি বলছো গো গোপালদা? এই তো পুরো উল্টো কেস হয়ে গেল। হ্যাঁ, তুমি চিন্তা করো না, পুলিশ খুব তাড়াতাড়ি আসল খুনিকে ধরতে পারবে। ততদিন তুমি আমার কাছে থেকে যাও, কোনো চিন্তা নেই। পুলিশ কবে ওই কিলারকে খুঁজবে তার জন্য আমাকে এখানে থাকতে হবে? কিচ্ছু করার নেই ভাইপো, কিচ্ছু করার নেই, আমি নিরুপায়। সেদিন সন্ধ্যাবেলায় গোপালের বাড়ির উঠোনের সামনে বসে আছি। ঠিক এমন সময় বেনি এসে খবর দিল, গোপালদা তাড়াতাড়ি চলো, সর্বনাশ হয়ে গিয়েছে। চরণ মাঝির ছেলে নিতাই কিরকম যেন একটা করছে। কেন, কি হয়েছে? আর বলো না, আমি চা খেতে বসেছিলাম, এমন সময় শুনতে পেলাম নিতাই কিরকম খিলখিল করে পাগলের মতো হাসছে, আবার কিছুক্ষণ পর কেঁদে উঠছে, আবার খানিকক্ষণ পর চিৎকার করছে অদ্ভুত ভাবে। ওর বাবা মা চিন্তায় পড়ে গেছে। আমি ঠিক ধরেছিলাম, ওর শরীর ছেড়ে ওই আত্মা এখনো যায়নি। ভালো মাদুলি দিল পিন্টু তান্ত্রিক, দূর, তাতেও তো কোনো কাজ হলো না। হোক, চল চল চল, দেখি দেখি গিয়ে। চরণ মাঝির বাড়িতে যখন এলাম তখন দেখি অনেক লোক জড়ো হয়েছে সেখানে। নিতাই অদ্ভুতভাবে চিৎকার করছে। আমরা ঘরে ঢুকতেই সে বিকট গলায় বলে ওঠে, কেন এসেছিস এখানে? আমার কিছু হয়নি, আমি আমি একদম সুস্থ আছি। চলে যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা বলছি, সবাই চলে যা, চলে যা। এমন সময় নিতাইয়ের মা কাঁদতে কাঁদতে বলল, ওকে তোরা ঠিক করে দে। আমার ছেলেটা আজ কদিন ধরে খায় না, ঘুমোয় না, খালি থেকে থেকে ভয় পাচ্ছে। বলে কি না ওই অন্ধকারের মধ্যে কেউ আছে, ও আমাকে নিয়ে চলে যাবে ওর সাথে। আজ সন্ধ্যার পর থেকে এই রকম আচরণ করছে, হাসছে, কখনো কাঁদছে, আবার আবার রেগে মেগে চিৎকার করে উঠছে। ওকে তোরা বাঁচা, ওকে তোরা বাঁচা। ওর বাবা গিয়েছে ওই পিন্টু তান্ত্রিককে ডাকতে। নিতাই, নিতাই, বাবা কি হয়েছে তোর? তুই এইরকম করছিস কেন? তোমার ছেলেও বলিহারি, ওর কিন্তু বহু দোষ আছে। ও একটু সুস্থ হলেই ওই শিমুলতলার গো ভাগাড়ের দিকে যাবে, আর ওখানে গিয়ে গিয়ে ওই মাদুলিটাও নষ্ট করে ফেলেছে। তুমি জানো তো ওখানে কত বাচ্চাকে পুঁতে দেয়া হয়েছিল। ওই তো ওইখানে পিকনিক করে ছোটনের কি অবস্থা।
3 দিন বিছানা ছেড়ে উঠতে পারেনি, বাতাস লেগে কাবু হয়ে পড়েছে। ওই জায়গাটা কি ভালো? আর তোমার ছেলে একটু সুস্থ হলেই ওইখানে যাবে। আমরা ভয়ে ওই গোভাগারের দিকে যাই না। আর এখন শুনেছ তো গ্রামের 2টো মানুষ কিভাবে মরেছে। উফ, এসব কথা রাখো এখন। সেই রকম যদি মনে হয় ভক্তিতান্ত্রিককে খবর দে। কিন্তু ওর বাবা তো পিন্টু তান্ত্রিককে ডাকতে গেল। পিন্টু তান্ত্রিক নেই, বউয়ের সাথে শ্বশুর বাড়ি গেছে, ফিরবে 5 দিন পর। হ্যাঁ হ্যাঁ, পিন্টু তান্ত্রিককে দেখেছি, সে বৌদির সঙ্গে সব শ্বশুর বাড়ি যাচ্ছে। একবার নি অন্য তান্ত্রিক ডাক। তাহলে কেউ একজন সাইকেল নিয়ে যা, গিয়ে ভক্তিতান্ত্রিককে ডেকে নিয়ে আয়। উনি কি এখন বাড়িতে আছে? শুনেছিলাম উনি নাকি বীরভূমে গিয়েছিল। আরে না না, বাড়িতে আছে, বীরভূম থেকে ফিরে এসেছে। যা যা, তাড়াতাড়ি যা। একজন সাইকেল নিয়ে চলে গেল ভক্তিতান্ত্রিককে ডাকতে। আর ঠিক সেই সময় আমাদের সমস্ত কথা কান পেতে শুনছিল নিতাই। বড় বড় চোখ করে সে আমাদের দিকে দেখছে, তারপর খলখল করে হেসে উঠল। তুই যদি পিছনে তাকাতিস, তোকে তোকে ওখানে শেষ করে রেখে দিতাম রে নিতাই। বারবার হাত মেরে ওই জঙ্গলের মধ্যে কে আছে তা দেখতে চাইছিলিস না তুই? এইবার দেখিয়ে দিলাম জঙ্গলের মধ্যে কে আছে। আমার তো বুকটা ঠক ঠক করে কাঁপছে যেন, কারণ এই রকম দৃশ্য এর আগে আমি কখনো দেখিনি। গোপালকা, ও কার সঙ্গে কথা বলছে? ও বলছে না, ও এখন নিজের আয়ত্তের মধ্যে নেই। যে আত্মা ওর শরীরে ভর করেছে সেই এই কথাগুলো বলছে, বুঝলে? তুই কে? এই তোর নাম কি রে? এই তোকে কেন বলবো? তোকে কেন বলবো? কে ধূপ জ্বেলেছিস? কে ধূপ জ্বেলেছিস? বারণ কর। আমি নিতে পারছি না, আমি নিতে পারছি না, আমি নিতে পারছি না ধূপের গন্ধ। বন্ধ কর, সহ্য করতে পারছি না। এই কে শঙ্খকে বাজাচ্ছে, শঙ্খকে বাজাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। বন্ধ কর এইগুলো, বন্ধ কর। এই বন্ধ করে এইগুলো। ভুলে যাস না নিতাইকে রক্ষা করতে হবে। নিতাইকে বাঁচাতে গেলে ওর কথাগুলো আমাদের শুনতে হবে। বেনি, ভুল করে নাক দানা পাতা ওর নাকে দিস না। একে ওকে ধরা অসম্ভব হয়ে গিয়েছে, তারপরে এইসব দিস না একদম। ভক্তিতান্ত্রিক আসুক, তারপর না হয় দেখা যাবে। এই কে আসবে? কে আসবে? কাকে ডাকছিস? কাকে ডাকছিস? খবরদার, খবরদার, আমি বলে দিলাম, আমি তোদের ছাড়বো না। শেষ করে দেব, শেষ করে দেব, শেষ করে দেব, শেষ করে দেব। কাউকে না, কাউকে না। এই এই, কেউ নাম করিস না। ও উত্তেজিত হলে নিতাইয়ের সমস্যা। আরে ওই তো ভক্তিতান্ত্রিক চলে এসেছে। হ্যাঁ, ওই তো এসেছে। এবার আশা করছি ঠিক হয়ে যাবে। আরে পাবেই তো, কি এসেছে দেখতে হবে না? ওই পিন্টু তান্ত্রিককে না ডেকে আগে যদি ভক্তি তান্ত্রিককে ডাকতো। এমন সময় ঘরের মধ্যে পা রাখলো এক বৃদ্ধ। বয়স 50-এর কাছাকাছি হবে। রং টকটকে গৌরবর্ণ, মাথার চুল প্রায় সবই উঠে গিয়েছে। মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো। চোখ দুটি বড় বড় ও উজ্জ্বল। পরনে লাল পাঞ্জাবি ও লাল ধুতি। লোকের মুখে যেরকম কথা শুনছি
তাতে মনে হচ্ছে এই তান্ত্রিক বেশ শক্তিশালী। সে আসতেই নিতাই যেন লেপের আড়ালে গুটিয়ে গেল। ভক্তিতান্ত্রিক বলল, ওকে কেউ বিরক্ত করো না, ছেড়ে দাও ওকে, ও থাক বসে ওর মতো। এই ভক্তি, ভক্তি, তুই এখনো বেঁচে আছিস, এখনো বেঁচে আছিস তুই? হ্যাঁ রে, কেন বলতো? কুমাকারের ধারে তো দাঁড়িয়েছিলিস, বালাই মন্ত্র পড়া বালা নিয়ে দেহ বন্ধন করে ভেবেছিলিস খুব শক্তিশালী হয়ে গিয়েছিস, খুব শক্তিশালী। ভয়ে তো ঠক ঠক করে কাঁপছিলিস। ঠিক তাই, তবে তোর এত ক্ষমতা নেই যে তুই আমাকে নিজের আয়ত্তে করতে পারবি। বলি, এখন কি করবে? এই, তোরা এক কাজ কর, খাটের সাথে ওর হাত পা ভালো করে বেঁধে দে, আর ওর মাকে এখান থেকে চলে যেতে বল। কারণ যা কিছু করব আমি এবার, তাতে ওর মা দেখলে পাগল হয়ে যেতে পারে। আমরা সবাই মিলে নিতাইয়ের হাত পা বেঁধে দিলাম। কি শক্তি ওর গায়ে! আমরা 10 জন মিলে ওকে ধরে রাখতে পারছি না। অনেক কষ্টে ওর হাত পা বাঁধতে সক্ষম হয়েছি আমরা। এই শোন, এইবারে স্বপনের দোকান থেকে এক ডাকে সরিষার তেল নিয়ে আয়। মনে রাখিস, দোকানে গিয়ে একবারই বলবি সরিষার তেল দাও, দুবার কিন্তু নয়। আর শুকনো হলুদ 5-6টা নিয়ে আসিস। ও হ্যাঁ, আর একটা মোমবাতি আর দেশলাই নিয়ে আসবি মনে করে। একজন গেল বাতি আনতে, আর একজন গেল সরিষার তেল আনতে। বাড়িতে শুকনো হলুদ ছিল, সেটা নিতাইয়ের মা দিয়ে গেল। সবকিছু তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলো নিতাই। আমি একে নিয়ে যাব, তোরা কেউ আটকাতে পারবি না। ভক্তি, একে আমি নিয়ে যাব রে। তোকে নিয়ে যাওয়াচ্ছি আমি। সরিষার তেল ও কাঁচা হলুদ একে একে যখন সব এলো, তখন শুরু হলো ভূত ছাড়ানো চব্য। হলুদ পুড়িয়ে যেই না নিতাই নাকে দিয়েছে, ঠিক তখনই পাগলা কুকুরের মতো ছটফট করতে লাগলো সে। বিছানা কাঁপতে আরম্ভ করেছে। আমরা ধরে রাখতে পারছি না, এই মনে হয় তার হাতের দড়ি ছিঁড়ে যাবে। চিৎকার করছে সে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ভক্তি, ভক্তি, আমার ডাকে দিস না রে ভক্তি। ডাকে দিস না, ডাকে দিস না, ডাকে দিস না, ডাকে দিস না। তবে বল তুই কে, আর এর শরীরেই বারবার কেন আসিস? কিরে বল। বলবো না, বলবো না, বলবো না। ছাড় আমার, ছাড় আমার পা, ছাড় আমার পা, ছাড়, ছেড়ে দে বলছি। এই, একজন এসে ওই সরিষার তেল হাতে নিয়ে ভালো করে ওর ডান কানটা চেপে ধর। তবে খুব সাবধান, যাই হয়ে যাক না কেন, কোনো মতে ওর কান ছাড়বি না কেউ। চেপে ধরে রাখবি, দরকার হয় কান থেকে রক্ত বের হয়ে যায় যাক, তাও ধরে থাকবি। বেনি এসে নিতাইয়ের কানটা চেপে ধরল। নিতাই রাগে সেই সময় যেন ফেটে পড়ল। ভক্তিতান্ত্রিক তখন বিড়বিড় করে মন্ত্র পাঠ করছে, আর তার দিকে 3 বার করে ফোঁ দিচ্ছে। এই, কে আছিস? এই তুই এদিকে আয় দেখি। এই হলুদ পোড়াটা পুড়িয়ে ভালো করে ওর নাকে ধর। আগুন যদি ওর মুখেও পড়ে তাও ছাড়বি না। মনে রাখিস, মায়া দয়া করবি না একদম। তাড়াতাড়ি আয়। শেষ করবো, শেষ করবো তোকে। এইখানে আসলে তোর বাবা মাকে শেষ করবো। যেভাবে যেভাবে দুজনকে মেরেছি সেইভাবে তোকেও মারবো। দম থাকলে আয়, আয়, আয়। ভক্তিদা, ভক্তিদা, দড়ি ছিঁড়ে যাচ্ছে, কি করব বলো, কি করব?
চেপে ধরে থাক, দরকার হয় আরো কয়েকজন আয়, তবে একদম ছাড়বি না। এ যে সে আত্মা নয়, এ সাংঘাতিক আত্মা, ভয়ঙ্কর শক্তি দেখছি, ভুল করেও ছাড়িস না। এই তোরা দড়িটাকে বাঁধার চেষ্টা কর আগে। আমরা প্রচুর চেষ্টা করছি, কিন্তু কিন্তু কি তার গায়ে শক্তি? ভয়ঙ্কর চিৎকার করছে সে এবং গর্জনও করছে। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছাড়, আমাকে ছাড়, আমাকে ছাড়, আমাকে। নাম বল, তোর নাম কি? নামটা বল বলছি। এই কান থেকে হাত ছাড়ছিস কেন তুই? বললাম না মায়া দয়া করবি না একদম। চেপে ধর, ধর চেপে। বাইরে ঝড় উঠেছে সেই সময়। চারিদিকে লোকেরা কেঁপে উঠল। অনেকে নিতাইয়ের ওই দৃশ্য দেখে আর ওই ভয়ঙ্কর ঝড় ওঠা দেখে বেশিরভাগ মানুষ বাড়ির দিকে পালিয়েছে। তখন আমরা ঘরের মধ্যে 10 থেকে 12 জন ছিলাম। কিরে, নাম বলবি? নামটা বল বলছি কিন্তু। কে তুই? শুনতে পাচ্ছিস না? নাম বল। আমি 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 বলবো না, আমি বলবো না, বলবো না, বলবো না, বলবো না। আমি কে, আমি কে বলবো না, কিছুতেই বলবো না, কিছুতেই না। দড়ি ছিঁড়ে গেল ভক্তিদা। হাতের দড়ি ছিঁড়ে গেল। আমরা সবাই খাটের নিচে গিয়ে পড়লাম। নিতাই এক ভয়ঙ্কর গর্জন করে ঠেলে দিল ভক্তিতান্ত্রিককে। দুমদাম হাত চালাতে শুরু করলো নিতাই। কেউ ভয়ে ওর কাছে আর যেতে চাইল না। ভক্তিতান্ত্রিক মাটি থেকে উঠে বিড়বিড় করে মন্ত্র বলতে লাগলো। আর ফোঁ দিতে লাগলো। বিছানার উপরে দাঁড়িয়ে উঠল নিতাই। তার চোখ দুটো দেখার পর ভয়ে থমকে গেলাম আমরা। ধর ওকে, ধর। এই কতগুলো ছেলে মিলে কি করছিস তোরা? ধর ওকে ভালো করে, ধর। আয়, কে আসবি, আয়, হাতের সামনে যে আসবি, এক মারে ফুল চোরের মতো উড়ে যাবি। এই এই ভক্তি, ভক্তি, চলে যা, চলে যা এখান থেকে। একে আমি আমার সাথে নিয়ে যাব। বললাম না, বললাম না, তুই কিছু করতে পারবি না। চলে যা, চলে যা। কিছু করতে পারবি না, কিছু করতে পারবি না। আমি করে দেখাবো তোকে। আমি ওর দেহ থেকে বের করেই ছাড়বো। এই সবাই মিলে একসাথে যা দেখি তো কি করে দেখি। নিতাই হাত চালাতে আরম্ভ করলো, কিন্তু আমরা কায়দা করে ওকে চেপে ধরলাম। এবারে আর বাঁধতে পারলাম না ওর হাতটা। আগের থেকে শক্তিটা মনে হয় আরো বেড়ে গিয়েছে ওর গায়ে। যেরকম আগে করেছিস ওইগুলোই কর। নাকটা চেপে ধর ভালো করে, আর হলুদ পোড়াটা শোকা। তার চিৎকারে কান পাতা দায় হয়ে গিয়েছে। এমন সময় আস্তে আস্তে তার শক্তি যেন কমতে থাকলো। নিতাই বলল, বলছি 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 আমি কে বলছি, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আমার ডাকে দিস, আমার ডাকে। মন্ত্র থামা, মন্ত্র পড়া থামা রে, ভক্তি থামা, ভক্তি থামা রে, মন্ত্র পড়া। আমি বলছি, আমি কে, আমি বলছি। বল বল বল, কে তুই বল। আরে কি হলো, শুনতে পাচ্ছিস না? বল কে তুই, বল। আমি চরণ মাঝির ভাই সুশীল, সুশীল রে, সুশীল রে আমার নাম। ও ও ও ও ছেড়ে দে, আমি সুশীল, আমি সুশীল, আমি সুশীল, ছেড়ে দে। ঠিক বলছিস তো? এই ঠিক করে বল। আমি ঠিক বলছি, আমি সুশীল, আমি সুশীল, সত্যি বলছি, আমি সুশীল, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে।
তবে শুনলাম নাকি নিতাইয়ের আগেও আরো একটা পেতনিকে দেখেছে। সে নাকি রাতের বেলায় নিতাইয়ের বাড়িতে মাছ খেতে এসেছিল। ওটাকে এই সত্যি করে বল ওটাকে। সে তো গোপাল রায়ের বউ জয়ন্তী। জয়ন্তী পাগলি মরে গিয়েছিল তো ওই শিমুলতলার পুকুরে। আর তারপরে মাছের লোভ তার গালে লেগে গিয়েছিল। সেই জন্য ও মাছের লোভে সবার বাড়ি বাড়ি রাতের বেলা করে যেত। জয়ন্তী পাগলি গোপাল কাকার বুকটা এক নিমেষে কেমন যেন কেঁপে উঠল। সে নীরব হয়ে দাঁড়িয়ে রইল। আমরা তার মুখের দিকে চেয়ে রইলাম। দুটো হত্যা কেন করেছিস? কি হলো? দুটো হত্যা কেন করেছিস? বলবি না? বলবি না? এই ওর নাকে ধর, ভালো করে ধর, ভালো করে আগুনে পোড়া তো হলুদটা। হ্যাঁ পোড়া হয়েছে, নে এবার নাকে চেপে ধর ভালো করে। ওই দুজন আমার শত্রু। আমার টাকা ওরা খেয়ে নিয়েছিল, যার জন্য আমি পদে বসেছি। ওদের জন্য আমাকে মরতে হয়েছিল। তাই শোধ তুলে নিলাম। তাহলে নিতাইয়ের শরীরে এলি কেন? ওর বাবা আমাকে ভাগ দেয়নি, জায়গা জমি কিচ্ছু দেয়নি। আমার বাবা দেওয়া সম্পত্তি ও একাই ভোগ করে নিয়েছিল। তাই ওর ছেলের শরীরে এসে ওর বাবাকে আর ওর মাকে মারবো বলে ঠিক করেছিলাম। জানলার ফাঁক থেকে চরণ মাঝি ও তার বউ এই সব কথা শুনতে লাগলো। তারা যেন নীরব হয়ে দাঁড়িয়ে রইল। মুখ থেকে তারাও কোনো কথা বার করতে পারল না। তাড়াতাড়ি এই দেহ ছেড়ে দে। আর শোন, তুই যে চলে যাচ্ছিস তার প্রমাণ দিয়ে যেতে হবে কিন্তু। আমি দু পাটি জুতো গালে করে নিয়ে ওই শিমুলতলার পুকুরের সামনে যাব। না 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 না, এত কম জুড়ি জিনিস নিয়ে গেলে তো হবে না। তোকে জল ভর্তি ডাবর দাঁতে করে নিয়ে যেতে হবে। আর যদি না নিয়ে গিয়েছিস তো তবে না, আমি নিয়ে যাব না। আমি জল ভর্তি ডাবর দাঁতে করে নিয়ে যাব না। আমি জল ভর্তি ডাবর দাঁতে করে নিয়ে যাব না। তোরা ওটা হয় নাকে ধরবি না। নাকে ধরিস না। আমি নিয়ে যাব। জল ভর্তি ডাবর দাঁতে করে নিয়ে গেলে ও দাদা থাকবে আর নিয়ে যাবে বা কি করে? দেখো না কি করে নিয়ে যায়। হ্যাঁ, দাঁতের মাড়িটা কিন্তু একটু আলগা হয়ে যাবে নিতাইয়ের। ঝড় তখন থেমেছে। কনকনে ঠান্ডার মধ্যে দাঁতে জল ভর্তি ডাবর নিয়ে এগিয়ে চলল নিতাই। আমি জীবনে এই রকম দৃশ্য দেখিনি। ঘটনাটা আমার চোখের সামনে এইভাবে যে ঘটবে তা আমি কল্পনাও করিনি। সত্যি বলতে পেট কাটার গ্রামে এসে আমি ভালোই করেছি। এই রকম দৃশ্য দেখা ভাগ্যের ব্যাপার। নিতাই জল ভর্তি ডাবর নিয়ে যখন সামনের দিকে এগিয়ে গেল তখন আমরাও পিছন পিছন গেলাম। ঠিক শিমুলতলার পুকুরের সামনে এসে ধপ করে মাটিতে পড়ে গেল নিতাই। এই ধরো 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 ওকে। আর ঠিক তখনই আম গাছের একটা ডাল দুম করে ভেঙে পড়ল মাটিতে। এই গাছটা ভাঙলো মানে নিশানা হয়ে গেল। নিতাইকে একজন কোলে করে তুলে নে। গাছের ডাল ভেঙে গিয়েছে, তার মানে সে চলে গিয়েছে। সবাই চলো, এখানে বেশিক্ষণ থেকে লাভ নেই। ভক্তিতান্ত্রিক আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ চলো। এই গোভাগার মোটেই ভালো নয়, বেশিক্ষণ এখানে থেকে লাভও নেই। চলো
চলো সবাই। চল এখান থেকে লাভ নেই, ভক্তিতান্ত্রিক অপেক্ষা করছে, চল 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 এখান থেকে চলে চলে সবাই মিলে চলে চল 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 চল। আস্তে আস্তে তারা সবাই নিতাইয়ের বাড়ির দিকে এগিয়ে গেল। আমি তখনও সেইখানে দাঁড়িয়ে আছি, বারবার চারিদিকে তাকিয়ে দেখছি সত্যিই কি সেই আত্মাটা চলে গিয়েছে নাকি এইখানে কোথাও রয়েছে। সামনে একটা মস্ত বড় পুকুর, আর ঠিক তার পাশে একটা গোভাগার। আমি সেই দূরের অন্ধকারের মধ্যে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম, আর ঠিক সেই সময় দূরের অন্ধকারের মধ্যে থেকে একটা মেয়েলি কণ্ঠের অট্টহাসির আওয়াজ ভেসে এলো। মাছ চাই, মাছ মাছ চাই। আজকের গল্প তন্ময় সরকারের লেখা পেট কাটার গ্রাম। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরো নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে সেট করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।